বক্স কেউ গার্ড করে দাঁড়াবেন না, দয়া করে আমি সবার চরণ ধরে বলছি। আমি মাইকটায় কিন্তু ভালো জুত পাচ্ছি না দাদা, একটু জুত করে দেন। হ্যালো 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 আউটে আউটে বাহ, হ্যালো হ্যাঁ হ্যালো, এবার বাড়িয়ে দেন সাউন্ডটা। হ্যালো হ্যাঁ এই তো হ্যালো। বক্সগুলো গার্ড করে দাঁড়াবেন না আপনারা, বক্সগুলোর মুখটা গার্ড করে দাঁড়াবেন না, একটু মনিটর মনিটর অন্ধকার মনিটর দিন একটু, আমি শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো ভাই সাহেব, এই যে দাদা আপনারা একটু সরে দাঁড়ান, আমি সবার পা ছুঁয়ে বলছি আপনারা একটু সরে দাঁড়ান, তাহলে এই মাইকটা গার্ড হবে না। এই যে কে দাঁড়িয়ে আছে বক্সের এ ধারে যারা আছে একটু সেইভাবে দাঁড়ান, ঠিক আছে? মনিটর দিয়েছেন, বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অন্ধকার এই নির্বাচনী জনসভায় এখানে আমাদের সাংগঠনিক জেলা 38 পূর্ব বর্ধমান SCPC, সেই জেলার মাননীয় সভাপতি রয়েছেন শ্রদ্ধেয় গোপাল চট্টোপাধ্যায় মহাশয়, রয়েছেন জেলার GS এবং অন্যান্য যারা পদাধিকারী বৃন্দ। আমি সবার পরিচয় দিতে গিয়ে সময় নষ্ট করব না। তাছাড়া যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব এখানে এসেছেন আমার অতি প্রিয়, আমার শ্রদ্ধেয় সতীশ ধামজি একটু আগেই আমার কাছে যিনি এসেছিলেন। আসতে কি হয়েছে আমার দিকে লক্ষ্য করুন, ওদিকে কি আছে? আরে আমি তো গান গাইব, ওদিকে কি আছে? আরে এর মধ্যে আবার তৃণমূল ঢুকে যায়নি তো? খোঁচাখুচি করছে না তো? সাবধান থাকুন কিন্তু। ওরা প্রত্যেকটা জায়গায় ব্যাঘাত বাঁধাতে চায়। আমাদের হেলিপ্যাড নিয়ে মাঠ নিয়ে যা করেছে এর চাইতে লজ্জার কিছু থাকতে পারে না। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি কোনো বাধা মানব না, আমরা করেই ছাড়ছি সভা। তৃণমূল দেখে যাও, কটা মাঠ আটকাবে তোমরা বাংলার? তোমরা মাঠ আটকে আমাদের জনসভা বন্ধ করে দেবে? আরে তোমরা এই কদিন পরে বন্ধ হয়ে যাবে, তোমাদের আর বাংলার মাঠ থাকবে না, এইটা তোমরা জেনে দেখো। আজকে রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা এসেছেন আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। আপনারা আমার গান শুনবার জন্য বসে আছেন তাই তো? তার আগে দুটো কথা বলবো তো। যারা বাইরে ছিলেন চলে আসুন, ভিতরে আসুন। আমরা এবার প্রস্তুত হয়ে গেছি, বিজেপিকে ভোট দেব, জনগণ প্রস্তুত হয়ে গেছে। তাই ঠিক ঠিক বলেছি তো নাকি? ঠিক তো? আমরা জয়লাভ করছি তো? বাহ, কেন জয়লাভ করছি? বাংলাটা আজকে যে পরিস্থিতি হয়েছে, আমার গোপালদা একটা কথা প্রত্যেকদিন বলেন, আজকে বললেন না কেন আমি বুঝতে পারলাম না, যে রামায়ণের রাক্ষসী হচ্ছে তারকা আর মহাভারতের রাক্ষসী বলেছেন পুতনা। একদম ঠিক। আজকে আমরা বাংলাটায় সেই রাক্ষসীদের পালায় পড়েছি আমরা। এই জন্যে আপনাদের কাছে আমার প্রার্থনা, সেই রাক্ষসীর হাত থেকে আমাদের বাঁচতে গেলে আর কোনো পথ নেই, একটাই মাত্র পথ, আমাদের পদ্ম ফুল। সবাই ভুল করেও আর অন্যত্র ভোট দেবেন না। মা বাবা ভাই বোন সবাই পদ্ম ফুলে ভোট দিন, রাক্ষসীর হাত থেকে আমরা মুক্ত হব। সেই বিষয়ে এই গানটা গাইছি, বাজাও। আমি আরো গান শোনাবো। আমার মাননীয় অমিত শাহজি যতক্ষণ না ঢুকবেন আমি গান গাইতেই থাকবো, কি বলেন? ঠিক আছে তো?
তোমরা শুনো গো বঙ্গবাসী, তোমরা শুনো গো বঙ্গবাসী, সোনার বাংলা গিলিয়া খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী, হাতে তালি। সোনার বাংলা গিলিয়ে খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা গিলিয়ে খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী। সেই আতঙ্কে হারিয়ে গেছে, সেই আতঙ্কে, সেই আতঙ্কে হারিয়ে গেছে বঙ্গবাসীর হাসি, সোনার বাংলা গিলিয়া খেয়েছে। তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা গিলিয়ে খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী। রাক্ষসী এসে গ্রাস করেছে সে ভোট দেওয়ার অধিকার। আমি জনগণের কাছে একটা প্রশ্ন করব, আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভোট যে একটা মহোৎসব, বাংলার বাইরে আপনারা দেখবেন এই ভোটের সময় কোথাও কি কোনো মানুষ খুন হয়? বলুন, কথা বলুন, মানুষ খুন হয়? ভোটের সময় সন্ত্রাস হয়? কোথাও হয় না। একমাত্র লজ্জা করে আমার বলতে, যেহেতু আমি বাংলার একজন অধিবাসী। আজকে তৃণমূল সরকার বাংলার সংস্কৃতিকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে, এর পরিবর্তন যদি আপনারা না করতে পারেন, আপনার লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কাজ হবে না। আগামী দিনে ওই শাহজাহানেরা প্রতিটি ঘরে ঘরে ঢোকার চেষ্টা করবে। তাই আমার গান, রাক্ষসী এসে গ্রাস করেছে সে ভোট দেওয়ার অধিকার। ভোট দিতে হলে দেবে তৃণমূলে, খুলিয়া জারি যে তার কথা না মানিলে গাজারে কেসে ফেলে, তার কথা না মানিলে দেয় গাজারে কেসে ফেলে, পাঠাই বেশে ধরে ধরে জেলে, এমনই সর্বনাশী। তোমরা শোনো গো সবাই একটু হাতে তালি দাও, হাতে তালি দাও। বাংলা গিলিয়ে খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা গিলিয়ে খেয়েছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী। আমফান ঝড়ে ঘর ভাঙা দেবে, কেন্দ্র দিল যে টাকা, 100 দিনের শ্রমিকের টাকা ওই রাক্ষসী করলো ফাঁকা। আপনারা হয়তো জানেন না, ওরা লাফিয়ে লাফিয়ে বলে কেন্দ্রীয় সরকার নাকি 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। আপনারা একটু ভালো করে কান খুলে শুনে যান, মা বাবা ভাই বোন। কেন্দ্রীয় সরকার কি পারে কারো টাকা আটকে রাখতে? কোন রাজ্য সরকারের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার কোনোদিন আটকে রাখতে পারে না বিনা কারণে। কারণ ভারতবর্ষের আইন আছে, সুপ্রিম কোর্ট আছে, সর্বোচ্চ আদালতে কেস করলে টাকা দিতে বাধ্য। কিন্তু ওরা আদালতে যাবে না কেন? যখন পরপর 3 বছর এই পশ্চিমবঙ্গ 100 দিনের কাজে প্রথম স্থান লাভ করলো, আমার মোদিজি দেখলেন এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ভীষণ দরকার। যখন আধার কার্ড লিঙ্ক করার কথা বললেন, দিদিমণি খেপে উঠলেন, কেন কেন আবার আধার কার্ড জব কার্ডের সঙ্গে লিঙ্ক হবে? লিঙ্ক করলে তো কোনটা খাঁটি জব কার্ড আর কোনটা নকল এটা বেরিয়ে যাবে। যখন আধার কার্ডের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করা হলো, 1,25,00,000 ভুয়ো জব কার্ড বেরিয়ে গেল। কেন্দ্রীয় সরকার নোটিশ দিয়ে জানিয়ে দিল, এত বছর যে 1,25,00,000
ভুয়া জব কার্ডের টাকা তোমরা নিয়েছো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা। সেই টাকা কি করেছো হিসেব দাও, তারপরে তোমরা টাকা নাও। দিদিমণি কি বললেন? একটু জল দিও তো। দিদিমণি কি বললেন? আরে তুই কে রে? প্রধানমন্ত্রীকে বলছে, তুই কে রে? তোকে হিসেব দিতে হবে। একজন প্রধানমন্ত্রীকে বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী, তুই কে রে? আমার প্রধানমন্ত্রী অতি ভদ্র, তিনি চা বিক্রেতা হলেও ওই ধরনের ভাষা তিনি ব্যবহার করেন না। অতটা অসভ্যতামি প্রধানমন্ত্রী শেখেননি। যে মুখ্যমন্ত্রী বলতে পারে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম, সেই মুখ্যমন্ত্রী কেন বলবে না তুই কে রে? তাই আমার প্রধানমন্ত্রী কিন্তু কিছু বললেন না, তুই তুকারি করে আলাপ শুনেও। তিনি ঠিক যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে জবাব দিতে থাকলেন এবং নোটিশ করতে থাকলেন, আপনাদের হিসাব দিন, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিন, আপনাদের টাকা নিন। কিন্তু সেই টাকার হিসেব আজও দেয়নি, তাই টাকা পায়নি। দোষটা আমার মোদিজি নাই চোরেদের দোষ? আপনারা বলেন দোষ কার? কার দোষ? এই চোরেদের দোষ। তাই আমার গান, আমফান ঘরে ঘরে ভাঙা দেবে, কেন্দ্র দিল যে টাকা, 100 দিনের শ্রমিকের টাকা রাক্ষসী করেছে ফাঁকা। ঢাকা দিতে দুর্নীতি, দেখো ঢাকা দিতে দুর্নীতি, দেয় কিছু ক্ষয়ে রাতি। ঢাকা দিতে দুর্নীতি, দেয় কিছু ক্ষয়ে রাতি। লক্ষ্মীর ভান্ডার নাম দিল তার, কলেজে পড়ানো ফাঁসি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা দিলে রেখেছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী, সোনার বাংলা দিলে রেখেছে তারকারা খুশি। তোমরা শোনো গো বঙ্গবাসী। আমি যে গানটি গাইছি, গানের মধ্যে দিয়ে আপনারা অনেক কথা শুনলেন। এবার প্রাণের কথা বলবো কিছু, আবার গানে গানে ধৈর্য ধরে শ্রবণ করুন যত জ্ঞান বানে। আজকে তৃণমূল আর ভোট চাওয়ার মতো ওদের কোনো অধিকারই নেই। যদি বলেন কেন? ওদের শিক্ষামন্ত্রীর নাম পার্থবাবু, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আমরা জেনে গেছি সে ওর পিতার পেয়ারম্যান। কোটি কোটি টাকা মেরে খরচ অযোগ্যদের চাকরি দিয়েছিল। ওরে যোগ্যরা আজ রাজপথে, তাই কেঁদে মুখ ভাসালো। নাম্বার 1 শিক্ষা। মানুষের দরকার কি? শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। তাহলে শিক্ষাটাকে ধ্বংস করলো ওনার শিক্ষামন্ত্রী, ওনার শিক্ষা দপ্তর। আমি গতকাল খুবই দুর্বল ছিলাম, তো সেই দুর্বলতাটা এখনো কাটেনি, চেষ্টা করছি। আপনারা আমার কথাগুলো শোনেন। শিক্ষামন্ত্রী আজকে জেলে, শিক্ষা দপ্তরে জেলে গেল, পেয়ে ক্ষমতা। আরে সবাই জানে চোরের রানী ওই দিদি মমতা। হায় হায় দিদি মমতা, হায় হায় দিদি মমতা। এর মাস্টার মাইন্ডই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমি প্রমাণ দিয়ে যাব।
আমি যখন ঘর থেকে বের হলাম, আমি তো সামান্য একজন এমএলএ আছি আর ক্যান্ডিডেট হয়েছি। আমার সিকিউরিটি ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, अभी हाँ हम कहाँ जाएगा बताइए, उसको ঠিকানা कहा। আমাকে বলতে হয় এই এই জায়গা আমি যাচ্ছি। পার্থবাবু টোটাল 13খানা গাড়ি থাকতো সঙ্গে। ওনার সিকিউরিটিরা কিন্তু জিজ্ঞেস করতেন, জানতেন, এবং মন্ত্রী কোথায় কবে কখন কি জন্য যাচ্ছেন সমস্ত খবর কিন্তু রাইটার্স বিল্ডিং নবান্নতে পৌঁছে যায়। ভালো করে শুনবেন, তাহলে উনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে টাকা তুলছেন, অর্পিতাকে নিয়ে কোথায় যাচ্ছেন সমস্ত কিন্তু সব জানেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি পুলিশ মন্ত্রী। আর যদি উনি বলেন আমি কিছু জানি না, তাহলে ওনার এখনই পদত্যাগ করা উচিত, যে আমি অযোগ্য মুখ্যমন্ত্রী, অযোগ্য পুলিশ মন্ত্রী, আমি এখনই পদত্যাগ করছি। ঠিক বললাম কি বেঠিক বললাম? নাম্বার 2, শিক্ষা শেষ, স্বাস্থ্য। ও বাবা, বড় বড় হসপিটাল যে কয়টা সমস্ত তৃণমূলের চোরেদের আকড়া। যখন সিবিআই বা ইডি ওদের চোরেদের ধরে, সঙ্গে সঙ্গে ওদের সবার হার্টবিট বাড়ে। দেখবেন যে কয়টাকে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে হার্টবিট বেড়ে গেছে। ওই পিজিতে ভর্তি করে তখন চিকিৎসা চালায়। চিকিৎসা তো নয়, রাজার হালে ওরা রয়, রাজার হালে ওরা রয়, রাজার হালে ওরা রয়। তাহলে ওই জায়গাটা হচ্ছে চোর পলানো একটা জায়গা তৈরি হয়েছে। আপনারা তাকিয়ে দেখুন সারা বাংলা ভরে। আমার মোদিজি এমন একটা ভালো আয়ুষ্মান কার্ড যিনি দিয়েছিলেন তার নেয়নি। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে আমার লাগবে না। কেন? ওনার নাকি স্বাস্থ্য সাথী আছে। স্বাস্থ্য সাথী আছে ওনার, কিন্তু ওই কার্ড নিয়ে গেলে বলুন দেখি অ্যাপেলোতে ওই কার্ড কি চলে? চলে? আমরা ব্যাঙ্গালোরে যেতে চাই চিকিৎসার তরে, আয়ুষ্মান কার্ড হলে বাবা সারা ভারতের ভিতরে অচল কোথাও থাকে না। কিন্তু স্বাস্থ্য সাথী নিয়ে একবার গিয়ে দেখেন, আসেন দেখি চিকিৎসা হইয়া হবে না। এনার বাংলাতেই স্বাস্থ্য সাথী চলে না, আর বাংলার বাইরে তো দূরের কথা। শিক্ষা গেল, স্বাস্থ্য গেল, খাদ্যের কথা বলি যদি, এই যে লকডাউন ছিল, মোদিজির খাবার খেয়ে সকলে বাঁচিল। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করছি, এই লকডাউনে আপনারা শুনেছেন ভারতবর্ষে কোন জায়গায় কেউ না খেয়ে মারা গেছে? শুনেছেন আপনারা? বলুন, কথা বলুন, জোরে বলুন, শুনেছেন? শোনেননি তো? খাবার কে দিয়েছে? বলুন, জবাব দিন, খাবার কে দিয়েছে? মোদিজি। 82 কোটি মানুষের বেঁচে থাকার জন্য আমার মোদিজি যোগাইলেন তাদের মুখের অন্ন। হয় হয় তাদের মুখের অন্ন, হয় হয় তাদের মুখের অন্ন। কিন্তু দুঃখের বিষয় যে প্যাকেটগুলো, ওই প্যাকেটগুলোতে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে দেওয়া হয়। উনি নাকি রেশন দিচ্ছেন। এত বড় মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আমার মনে হয় ভারতবর্ষে ইতিপূর্বে একটাও হয়নি, ইতিপূর্বে একটাও হয়নি। উনি মিথ্যা কথা বলে বলে গদিতে থাকতে চায়,
সিএ নিয়ে মিথ্যা কথা দিদি বলেছে সারাটা বাংলায়, সারাটা বাংলায়। হায় হায় সারাটা বাংলায়। আজ আপনারা এখানে এসেছেন, প্রচুর ওপার বাংলা থেকে আসা মানুষ আছে এখানে, উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ আছেন তো? আছেন তো? ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুরা আছেন কি না? হাত তোলেন তো, হাত তোলেন। আমি দেখব ওপার বাংলা থেকে যারা এসেছিলেন, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আপনারা কেউ আসেন নাই? হাত তুলছেন না? হাত তোলেন। আমরা এসেছি, আমি আগে হাত তুলেছি। আপনারা কেউ জানেন না যে আইনে কি লেখা ছিল? 1955 সালের নাগরিকত্ব আইন পড়ে দেখেন ভাই, একটু ছোট্ট করে আইনটাকে ব্যাখ্যা করে যায়। ওটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ। যদি তৃণমূল কোনো নেতা, কোনো নেত্রী এখানে দাঁড়িয়ে আমার কথা শুনে থাকেন বা শুনতে থাকেন, আমি যদি আইন ছাড়া একটা কথা বলি, আপনাকে আমি পারমিশন দিলাম, আপনি উঠে চলে আসবেন, আমার জিপটা আপনি কেটে নেবেন, আমি কিচ্ছু বলবো না। এত বড় কনফিডেন্স নিয়ে আমি কথা বলছি। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 ক্লোজ, ধারা কি 2 ক্লোজ 1 ক্লোজ বি, ওতে লেখা আছে পরিষ্কার, ইলিগেল মাইগ্রেন্ট কারা হবে, মানে অবৈধ অনুপ্রবেশকারী কারা হবে। লেখা আছে যদি কেউ বিদেশ থেকে পালিয়ে পালিয়ে ভারতে এসে বসবাস করে, সে অবৈধ অনুপ্রবেশকারী, কিংবা পাসপোর্ট করে এসে যদি কেউ তার দেশে ফিরে না যায়, সেও অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে অবৈধ অনুপ্রবেশকারীর জালে উদ্বাস্তুরা বাধা। হ্যাঁ, এই আইনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শোনো দিদি দাদা, হায় হায় শোনো দিদি দাদা, হায় হায় শত দিদি দাদা। অল ইন্ডিয়া মতো মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি, আমরা লড়াই আরম্ভ করেছিলাম 4 সাল থেকে। 2019 সালে আমার মাননীয় বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী দেখলেন এই উদ্বাস্তু মানুষগুলো, এরা যে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে আছে, এখান থেকে এদের মুক্তি দিয়ে ভারতের নাগরিকত্ব সুরক্ষা দিতে হবে। এই জন্য 19 সালে সিএ পাস করলেন, আর এই 24 সালে সেই সিএ লাগু করলেন। এই দিকে তাকাই কেন? ওখানে কি বিশেষ কিছু আছে? বুঝে না যে উত্তর দিকে কে আসিয়েছে? কেউ আসছে ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার। হেলিকপ্টার, বাহ 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 বাহ, বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি বলছিলাম না, অমিত শাহজি যতক্ষণ দেখা নাহি দেবে, ততক্ষণ অসীম সরকার তার গান গেয়ে যাবে। হায় হায় গান গেয়ে যাবে, হায় হায় গান গেয়ে যাবে। সিএ লাগু করে আজ আপনাদের অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিয়েছেন আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী। আর যে মানুষটি আপনাদের জন্য লড়াই করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি, তিনি এখানে হাজির হবেন, এখনই আসছেন তিনি। তার উদ্দেশ্যে জোরে জোরে উলুধ্বনি, উলুধ্বনি করুন আপনারা, মায়েরা উলুধ্বনি দিন। আপনাদের আর কেউ অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবে না। আগে পাসপোর্ট করতে গেলে আপনার কাছে 71 সালের আগের প্রমাণ চাইতো। আগে চাকরি পেলে ডিআইবিতে 71 সালের আগের প্রমাণ চাইতো, চাইতো কি না?
2014 সালের 31শে ডিসেম্বরের আগের প্রমাণ চাইতে হবে। এখন যদি কোনো পুলিশ অফিসার 71 সালের প্রমাণ চায়, আমাকে আপনি ফোন করবেন, অথবা এখানে রয়েছেন বাবুলাল বালা মহাশয়, জয়দেব হালদার মহাশয়, তাদের ফোন করবেন। ফোন নম্বর, আমার ফোন নম্বর আমি সবাইকে দিয়ে দেই, 9735007598। আমরা সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেব। ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছিল, আমি এসপি সাহেবকে ফোন করে জ্বরটা ছাড়িয়েছিলাম, বললাম সিএ লাগু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবার কেন 71 সালের কথা? এটা কেন্দ্রের আইন বলে কি মান্য দেবে না মমতা? মান্য দেবে না মমতা? মান্য দেবে না মমতা? এসপি সাহেব বললেন আমাদের কাছে তো কোনো অর্ডার আসেনি। আমি বললাম অর্ডার আসেনি মানে? লাগু হওয়ার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষ ভরে সিএর আইন বলবৎ কিন্তু হয়েছে এবারে। হয়েছে এবারে, হয়েছে এবারে। এই সিএর বিরোধিতা করেছিল কে? সিএর বিরোধিতা করেছিল কে? এই মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম, কংগ্রেস মুসলমান ভাইদের লেলিয়ে দিয়েছিল, গাড়ি পুড়িয়েছিল, সরকারি সম্পত্তি নষ্ট করেছিল, করে নাই? বলেছিল বাংলায় সিএ লাগু হতে দেব না। বলল ওই মমতা, সিএ বন্ধ করার মমতার নাই কোনো ক্ষমতা। নাই কোনো ক্ষমতা, নাই কোনো ক্ষমতা। তাই উদ্বাস্তুরা এখনো যদি মমতার পিছনে যায়, আমি বেঈমান বলি তারে সারাটি বাংলায় হায় হায়, সারাটি বাংলায়, সারাটি বাংলায়। এত বড় একটা আইন থেকে আপনাদের মুক্তি দিলেন যে বিজেপি সরকার। আর যিনি লড়াই করে বলেছিলেন যে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদজি ভারত ভাগ হওয়ার পরে কথা দিয়েছিলেন যারা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে হিন্দু, শিখ অর্থাৎ যারা ধর্মীয় সংখ্যালঘুরা থেকে গেল, তারা যেদিন ভারতবর্ষে আসবে তারা ভারতের নাগরিকত্ব পাবে, শিক্ষাগত যোগ্যতা অনুসারে তারা এখানে চাকরিও পাবে এবং তাদের পুনর্বাসন দেওয়া হবে। তাহলে তাদের কথা রক্ষা করল এবার বিজেপি সরকার। এর বিরোধিতা করার ওদের ছিল কি দরকার? ছিল কি দরকার? ছিল কি দরকার? যারা এর বিরোধিতা করলো, যারা গাড়ি পোড়ালো, আজকে যদি আপনারা কেউ তৃণমূলকে একটা ভোট দেন, তাহলে বিজেপির সঙ্গে আপনার বেইমানি করা হবে। আমাদের বাংলায় 3টে শব্দ আছে, একটা হচ্ছে কৃতজ্ঞ, একটা অকৃতজ্ঞ, আর একটা কৃতজ্ঞ। কৃতজ্ঞকে যিনি উপকারীর উপকার স্বীকার করেন, আর অকৃতজ্ঞকে যিনি উপকারীর উপকার স্বীকার করেন না। আর কৃতজ্ঞ তাকে বলে যিনি উপকারীর অপকার করেন। আর কিছুক্ষণের মধ্যে আসবেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যে উঠে আসবে বাংলার কে মূল ষড়যন্ত্রী। এইবার সবাই মিলে তার উদ্দেশ্যে পথ চেয়ে নয়, আমি প্রণাম করি যারা এসেছেন এই নির্বাচনী সভায়। অনেক কষ্ট হচ্ছে, তবুও আমি গাইলাম অনেকক্ষণ, আশীর্বাদ করিবেন মোরে জনতা জনার্দন।
এই জনতার মধ্যে শক্তি অন্য কিছু নয়। এই জনতার হাতে আছে জয়ের পরাজয়। হায় হায় জয়ের পরাজয়, হায় হায় জয়ের পরাজয়। আমার গোপালদা একটা কথা বলছেন, আপনারা শুনেছেন যে দিদি দিদিমা হবে, দিদি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। হ্যাঁ, দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে, হবেই না, আর হুলো বিড়াল বাচ্চাও দেবে না। দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। তাই ভোট চাইতে গেলে ওদের ভোট দেবেন না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। আপনাদের কাছে আমার রইল নিবেদন, সর্বশক্তির মূল আপনারা জনতা জনার্দন। আমি আর করতে চাই না সময়টুকু নষ্ট, তাহলে আবার মনে মনে পেতে পারি কষ্ট। আমি আপনাদের অসীম সরকার তো, কথা বলেন, আমি যদি ভোটে নাও দাঁড়াতাম আপনারা আমাকে চেনেন না? চেনেন কিনা বলেন, জোরে বলেন। অসীম সরকারকে চেনেন তো? আমি ভোটে না দাঁড়ালেও চেনেন। আর ওই দলে যিনি ভোটে দাঁড়িয়েছেন, মা শর্মিলা সরকার, ওকে ভোটে দাঁড়াবার আগে কেউ চিনতেন? চিনতেন কি? ওই দলের লোকেই চেনে না, ওই তৃণমূলরাই চেনে না। আর আমাকে বলে বহিরাগত, আর আমাকে বলে 4 পাস, আর আমি বলি তোরা 4 পাস, তোরা 4 পাস। ও বাবা, 4 পাস ভালো না 4 পাস ভালো? 4 পাস, 4 পাস হতে পারি, জানতে পারি কম পড়াশোনা, কিন্তু ভারতীয় জনতা পার্টি এরা চুরি করে খায় না। আমি 3 বছরে মেলে আছি হরিণঘাটায় বর্তমান। শুনে আসবেন আপনারা যত জনপ্রাণ। কারো একটা পয়সা খাওয়া তো দূরের কথা, আমি কারো একটা পানও খাই না। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে আশীর্বাদ করে দিল্লির দরবারে পাঠালে আমি আমার মোদিজির কাছে থেকে এই যে মেমারিতে এখানে যে ওভারব্রিজ হওয়া দরকার, অতি সত্তর সেই রেলের ওভারব্রিজ আমি করে দেব দেব দেব। তালনাতে গঙ্গার উপর দিয়ে যে সেতুর দরকার, একবার আমার গুরুদেব ভবা পাগলার মেলায়, এই তো এসে গেল বৈশাখের শেষ শনিবার, 11 জন লোক মারা গেছিল, মরে নাই নৌকাডুবিতে। আমাকে আপনারা আশীর্বাদ করে আমার মোদিজির দরবারে যদি পাঠিয়ে দেন, এই তালনাতে ব্রিজ করব করব করব, কথা দিলাম আমি। নদিয়ার সঙ্গে বর্ধমানের সরাসরি যোগাযোগ হবে। আমার বাড়ি মাত্র 25 মিনিট লাগবে চাকদা যেতে, কাটোয়াতে আর একটা ব্রিজ লাগবে। বিভিন্ন জায়গায় যে লাগবে উন্নয়ন, আমি কথা দিলাম সেইগুলো করব সর্বক্ষণ। যদি আমার উপর বিশ্বাস করেন, আমি 48 বছর ধরে কবি গান গেয়ে বেড়াই আপনাদের দ্বারে দ্বারে। এই 48 বছরে শুধু 3 বছরই এমএলএ নই। যদি আমার কোনো কলঙ্ক আপনারা দেখাতে পারেন, কারো টাকা মেরে খেয়েছি, কোনোদিন বায়না মেরেছি কারো, তাহলে আমি আপনাদের কাছে বলবো আমাকে ভোট দিতে হবে না। আমি কোনোদিন কারোর সঙ্গে কোনো চিটিংবাজি করিনি, আর কথা দিচ্ছি আমি কোনো জনগণের একটা পয়সা মেরে খাবো না। আমি গাড়িতে ভিক্ষা করেছি, কিন্তু কারো টাকা মেরে খাইনি কোনোদিন, এটা জেনে রাখবেন।
এই বিশ্বাসটা করে আপনারা পদ্ম ফুলে সাব দেবেন, তাই এই নিবেদন রেখে এবার বিদায় নিয়ে যায়। এইবার আমার অমিত শাহজি আসিবে সভায়, আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলের পায়ে। এই পর্যন্ত আমার গান ক্ষান্ত হয়ে গেল। একবার হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে একবার হরি হরি বল বলো, হরি বল, হরি বল। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। খুব কষ্ট হলো, তবু আমি গাইলাম। গতকাল আমি সেন্সলেস আধা ঘন্টা ছিলাম, তারপরেও যেটুকু আমি চেষ্টা করেছি একটু ভালো হয়ে উঠি। যে যে অঞ্চলে এখনো আমি যাইনি সেই অঞ্চলগুলোতে আমি আবার যাব, দুদিন রেস্ট নেব, তারপরে আমি আবার গিয়ে আপনাদের গান শোনাবো। ঠিক আছে? হরি বল। সবাই একটু হাত তুলে বলুন তো, হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর। আর একটু দেরি হবে আসতে? ও, 2-4 মিনিট আরো দেরি আছে। তাহলে আমি আর একটা গান দিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ তোরা বন্ধ করিস না ঘর। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে তো, কাশি হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তবুও গাইছি আর কি, মনের জোরে গাইছি। হ্যালো হ্যালো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। মাইকটা আরেকটু দিন না, আমার কষ্ট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ভৈরবী লাগা। ওরে যে মেয়ে ক্ষমতা পেয়ে বাংলার নারীর সম্মান ধুলায় লুটায়, বাংলা কি এই মেয়েকে চায়? 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 আপনারা অনেক ভরসা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন। আপনারা কোনোদিন ভাবেননি সেই মুখ্যমন্ত্রী এমন রাক্ষসী রূপ ধারণ করবে। আমার কষ্ট হয়। কেন কষ্ট হয় জানেন? আমি একদম মূল পয়েন্টে কথাগুলো বলছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবার মধ্যে আছে। কে কখন কি ঘটনা ঘটিয়ে ফেলবে এটা বলা যায় না, কিন্তু শাহজাহানরা কি এটা করার সাহস পেত? যদি মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আঁচলের তলায় করে না রাখতেন? একটু ভাববেন, উনি 54টা দিন কেন শাহজাহানকে গ্রেফতার করতে দিলেন না? উনি পুলিশ মন্ত্রী। প্রথম যেদিন মায়েরা ঝাঁটা লাঠি নিয়ে পথে নেমেছিল, সেদিন তো তার পরের দিনই কি মুখ্যমন্ত্রী সেখানে যেতে পারতেন না? ওমা, আমি তো বাংলার মুখ্যমন্ত্রী, আমিও নারী, তোমরাও নারী, মা বলো তোমাদের কি হয়েছে? গোপনে শুনে নিয়ে উনি কি বলতে পারতেন না আমি 3 দিন টাইম দিলাম, এই ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে এদের কঠিন সাজা দেওয়া হোক, যাতে আর কেউ এমন কাজ করার ক্ষমতা বা সাহস না পায়? উনি তা তো বললেনই না। ওনার দল থেকে বার্তা দেওয়া হলো ওই মহিলাগুলো নাকি বাইরের থেকে নিয়ে আসা। সে কোন বাইরের থেকে? তাও নাকি কসকটার থেকে আনা, নিষিদ্ধ পল্লী থেকে আনা, বঙ্কিমচন্দ্রের ভাষায় জনরঞ্জন বধূ নাকি ওরা। আর আমাদের আঞ্চলিক ভাষায় যাকে বলে বেশ্যা। ওই মায়েরা তাদের আধার কার্ড, তাদের রেশন কার্ড, তাদের ভোটের কার্ড নিয়ে রাস্তায় নেমে বললেন, আমরা এই সন্দেশখালীর বাসিন্দা, আমরা বাইরে থেকে আসিনি, আমাদের উপরে এই অত্যাচার হয়েছে, আমরা বিচার চাই।
তবুও মুখ্যমন্ত্রী গেল না। তার মানে কি শাহজাহানদের তৈরি করলো এই বাংলার মমতা। হ্যাঁ, ওরা না থাকিলে এই বাংলায় নাই তার ক্ষমতা। হায় হায় নাই তার ক্ষমতা, হায় হায় নাই তার ক্ষমতা। দোতারা একটু জোরে বাজাও। দোতারার কোনো সাউন্ড নাই, দোতারার সাউন্ড নাই, বেহালার সাউন্ড নাই। কিরে দোতারা বেহালাটা বাড়িয়ে দিন, ভায়োলিন টিনার। আমি পয়েন্ট মাফিক কথা বলব। পুলিশ মন্ত্রী বললে কি আর গ্রেপ্তার হতো না? মুখ্যমন্ত্রীর উপরে আমার এখানে যেত না। হায় হায়, হ্যাঁ, এই জন্য আমি বলছি যে মেয়ে ক্ষমতা পেয়ে বাংলায় নারীর সম্মান ধুলাই লুটায়। এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায়। সন্দেশ খালির হার মানেরা হার মানায় হাসখালি। দিদির হাতে তৈরি ওরা যত বাহু বলি। হায় হায় যত বাহু বলি, হায় হায় যত বাহু বলি। ওরা সুন্দরীদের নিয়ে তুলি, সুন্দরীদের নিয়ে তুলি। ওরা সুন্দরীদের নিয়ে তুলি। রাত হলে ধর্ষণ আরে, চালায়। এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায় বাংলা কি, এই মেয়েকে চায়। তবে এই মুখ্যমন্ত্রীর প্রশাসনের দ্বারায় আমি সব প্রশাসনের দোষ দিচ্ছি না, ভালো মন্দ আছে। এদের বিচার হওয়া সম্ভব নয় বা তদন্ত হওয়া সম্ভব নয় বলে মহামান্য আদালত সিবিআই তদন্ত দিয়েছে। ওই সন্দেশখালিতে তার জন্য কত ব্যথা মমতা রচিতে। হায় হায় মমতা রচিতে, হায় হায় মমতা রচিতে। নাম্বার ওয়ান, আমি কেন মমতা ব্যানার্জির দোষ দিচ্ছি? 54 দিন গ্রেফতার করলো। অনুব্রতর নাম মেছো কেষ্ট, যে মাছের ব্যবসা করত, সে শত শত কোটি টাকার মালিক হলো। আমার ওই মুখ্যমন্ত্রী কি বললেন? আমরা অনুব্রতকে বীরের সম্মান দিয়ে জেল থেকে নিয়ে আসবো। তার মানে বালি পাচারকারী, কয়লা পাচারকারী আর গরু পাচার যারা করে, এদের বীরের সম্মান দেয় মুখ্যমন্ত্রী বাংলার ভিতরে। হায় হায় বাংলার ভিতরে, হায় হায় বাংলার ভিতরে। আপনাদের বীরের সম্মান পেতে আর ভালো কাজ করা লাগবে না। আপনারা বালি পাচার করবেন, কয়লা পাচার করবেন, মুখ্যমন্ত্রীর কথায় যত অপকর্ম করে তৃণমূলে যাবেন, বীরের সম্মান পেয়ে যাবেন। এখানেই আমার কথা। বুঝতে পারছেন কি বলছি? এবার বুঝি এসে গেছেন। মানুষকে দেখে মনে হয় একবার উলুধ্বনি হরিধ্বনি করুণে সভায়। হায় হায় করুণে সভায়, হায় হায় করুণে সভায়। আমাদের পাগলের দল আসার কথা ছিল, তারা এলো না রে ভাই। তাদের জন্যই আমি মনে বড় ব্যথা পাই। হায় হায় বড় ব্যথা পাই, হায় হায় বড় ব্যথা পাই। এসে থাকলে এই দিকে এসে মাতাম দেন। হরি বল, হরি বল। আমি শ্রী সুস্বাগতম। বলো ভারত মাতা কি জয়। আমি শ্রী স্বাগতম, আমি শ্রী সুস্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহজি স্বাগতম, স্বাগতম স্বাগতম, অমিত জি স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 অমিত জি স্বাগতম,
स्वागतम स्वागतम अमित जी स्वागतम 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 अमित जी स्वागतम अमित जी स्वागतम 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 स्वास्थ्य मंत्री अमित जी सुस्वागतम स्वागतम स्वागतम अमित जी स्वागतम 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 अमित जी स्वागतम 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 अमित जी स्वागतम 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 मेरे साथ बोलिए भारत माता की। क्यों भाई, वर्धमान वालों की आवाज को क्या हो गया है? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? 400 पार करनी है या नहीं करनी है? बे माइक में कौन बोल रहा है? बंगाल में 30 से ज्यादा सीटें जीतनी है या नहीं जीतनी है? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ। विजय के संकल्प की मुट्ठी भींचे और प्रचंड आवाज से बोलिए भारत माता की। वंदे वंदे जय श्री राम, जय जय श्री राम। मंच पर उपस्थित हमारे केंद्रीय मंत्री श्रीमान मेघवाल जी, गोवा से आए हुए भाई सतीश दौंड जी, श्री संजय सिंह जी, श्री विद्यासागर चक्रवर्ती जी, सुनील गुप्ता जी, गोपाल चट्टोपाध्याय जी, जितेन डोकाल जी, और आज यहां पर आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को मेरा नमस्कार। भाई और बहनों, आज मैं यहां पर भारतीय जनता पार्टी के उम्मीदवार श्री असीम सरकार, आगे आओ असीम जी, यहां आ जाओ, यहां खड़े रहो जरा। असीम सरकार जी को जिताने की अपील करने के लिए आया हूं। जोर से ताली बजाइए असीम सरकार जी के लिए। मगर मैं आपको बता देता हूं, असीम सरकार के नाम के सामने कमल के फूल का निशान है। उस पर जितना बटन दबाओगे, हर वोट नरेंद्र मोदी को प्रधानमंत्री बनाने के काम में आने वाला है। भाई और बहनों, मैं यहां पर 108 शिव मंदिर, सिद्धेश्वर काली मंदिर, सर्वमंगला मंदिर, बाबा बुलोराज मंदिर, ये सभी मंदिरों को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। भाई और बहनों, ये चुनाव जो है वो तय करने का चुनाव है कि देश की जनता को, बंगाल की जनता को परिवारवाद राज चाहिए या राम राज्य चाहिए। मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या?
मोदी जी को पीएम बनाना चाहते हो क्या? तो मोदी जी को पीएम बनाना है तो असीम सरकार जी को वोट देकर उनको सांसद बनाइए। भाई और बहनों, मैं आज वर्धमान वाले को, भाई ये मीडिया वाले सेट कर बैठ जाओ, जरा नीचे बैठ जाओ प्लीज। मीडिया वाले कैमरा सेट कर नीचे बैठ जाइए प्लीज, पीछे दिखाई पड़े जरा, प्लीज बैठ जाइए। वो फटका वाले भाई बैठ जाओ जरा, वो ब्लू शर्ट बैठ जाइए। मुझे बताओ वर्धमान वालों, अयोध्या में राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? जोर से बोलो, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? एक कांग्रेस पार्टी, तृणमूल कम्युनिस्ट सब मिलकर 70 साल तक राम मंदिर के मसले को अटकाते रहे, भटकाते रहे, लटकाते रहे। आपने मोदी जी को 18 सीटें दी, दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने 5 ही साल में राम मंदिर का केस भी जीता, भूमि पूजन भी किया और प्राण प्रतिष्ठा कर जय श्री राम कर दिया। भाई और बहनों, कई सालों से हमारे देश की जनता और राम भक्त चाहते थे कि अयोध्या में राम मंदिर बने, ये लोग रोक कर बैठे थे। और जब राम मंदिर बना तब उनको निमंत्रण भेजा गया, ममता दीदी को भी दिया, भतीजे को भी दिया, मगर वहां नहीं गए। क्यों नहीं गए मालूम है वर्धमान वालों? क्यों नहीं गए? ये वो घुसपैठियों से डरते हैं, इसलिए रामलल्ला के प्राण प्रतिष्ठा में नहीं गए, मगर मोदी जी ने प्राण प्रतिष्ठा कर दी। भाई और बहनों, मुझे बताओ, ये कश्मीर जो है हमारा है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? धारा 370 हटनी चाहिए थी या नहीं हटनी चाहिए थी? ये ममता दीदी कहती है धारा 370 मत हटाओ। अरे ममता दीदी, आपके कहने से देश नहीं चलता। मेरे बंगाल की जनता चाहती है कि कश्मीर में भारत का झंडा आसमान तक फैलाए, आसमान तक फैलाए। और भाई और बहनों, मोदी जी ने 5 अगस्त 2019 को धारा 370 को समाप्त कर कश्मीर को हमेशा के लिए भारत का हिस्सा बना दिया। भाई और बहनों, यहां पर बंगाल के अंदर, देश के अंदर मोदी जी ने 10 साल में ढेर सारे गरीबों के कल्याण के लिए काम किए। आपके यहां बंगाल में करोड़ों लोगों के यहां, गरीबों के यहां जो मुफ्त चावल आता है वो नरेंद्र मोदी जी ने भेजा हुआ है। 12 करोड़ लोगों के घर में टॉयलेट, शौचालय बनाने का काम नरेंद्र मोदी जी ने किया। 4 करोड़ गरीबों को घर देने का काम नरेंद्र मोदी जी ने किया। 10 करोड़ लोगों को गैस का सिलेंडर देने का काम नरेंद्र मोदी जी ने किया। और 14 करोड़ लोगों के घर में नल से जल पहुंचाने का काम नरेंद्र मोदी ने किया। मगर ये दीदी मोदी जी की योजनाओं को नीचे नहीं पहुंचने देती। मैं आपको बताने आया हूं वर्धमान वालों, असीम सरकार को जिता दो, 30 से ज्यादा सीटें मोदी जी की झोली में डाल दो। बंगाल में 5 लाख तक का सारा इलाज
फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी करने वाले हैं। भाई और बहनों, ये दीदी और उनका भतीजा अभिषेक दोनों भाजपा से डरे हुए, हमारे नेताओं के होटल बुक नहीं होने देते, उनको गाड़ी नहीं मिलती है, जो होटल बुक होते हैं ममता के गुंडे खाली करा देते हैं। और मित्रों, मैं बताने वाला हूं आपको कि भारतीय जनता पार्टी का कार्यकर्ता डरने वालों में से नहीं है। ममता दीदी, जितना संतरास करना हो वो कर लो, आपका और भतीजे का विदाई अब सुनिश्चित है, आपको जाना है, तय कर दिया है। भाई और बहनों, 21 के विधानसभा चुनाव में बनेश्वर रॉय, संदीप घोष, सुशील मंडल, रोबिन पॉल, सुखदेव प्रामाणिक, बलराम मांझी, काकालिक क्षेत्रपाल, दुर्गाबाला बाग, भादु दास, शोभ हांसदा, ये सारे भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को दीदी के गुंडों ने मार दिया। मैं आज दीदी बताकर जाता हूं, जिन जिन ने भी ये हत्या करी है, हमारी सरकार बनाने के बाद पाताल में से भी उनको ढूंढकर जेल की सलाखों के पीछे डालने का काम भारतीय जनता पार्टी करेगी। हमारे कार्यकर्ताओं पर चरस गांजा का केस करते और कोर्ट उनको निर्दोष छोड़ देती। ममता दीदी, शर्म करो, शर्म करो। निर्दोष गरीब कार्यकर्ताओं पर नारकोटिक्स के केस करती हो। अब आपके दिन भर गए हैं दीदी, आपके दिन भर गए हैं। भाई और बहनों, मोदी जी की सारी योजनाओं को ममता दीदी अपना नाम लगाकर नीचे भेज रही है। पीएम फसल बीमा योजना, उसको बांग्ला फसल बीमा योजना कर दिया। नरेंद्र भाई ने घर दिया, पीएम आवास, बांग्ला आवास किया। स्वच्छ भारत अभियान, मिशन निर्मल बांग्ला कर दिया। पीएम गरीब कल्याण अन्न योजना, खाद्य साथी योजना, जल जीवन मिशन को जल स्वप्न परियोजना। और इसमें भी मोदी जी ने बंगाल के लिए लगभग 10 लाख करोड़ रुपया भेजा है। कितना भेजा है भाई बताओ तो? मैं फिर से कहता हूं, ध्यान से सुनो। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? जरा जोर से बोलो, आया है भाई? आया है? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो। हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। ममता दीदी कहती है सीबीआई और ईडी रेड करते। अरे ममता दीदी, आपके मंत्रियों के घर में से ये स्टेज पूरा भर जाए, इतना रुपया निकला। 51 करोड़ रुपया एक ही मंत्री के घर से निकला। मुझे बताओ वर्तमान वालों, जिसके घर से 51 करोड़ रुपया मिले उसको जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो माताओं बहनों, डालना चाहिए या नहीं डालना चाहिए? दीदी, आप कितना भी शोर शराबा करो, जिसने गरीब बंगाल की जनता का पैसा खाया है उसको हम जेल में भेज कर रहेंगे, जेल में भेज कर रहेंगे। माताएं बहनें यहां बैठी, संदेश खाली जैसी घटना दुनिया में कहीं देखने को नहीं मिली।
अपनी वोट बैंक की राजनीति के लिए, एक घुसपैठिए को संभालने के लिए एक महिला मुख्यमंत्री के नाक के तले सैकड़ों हजारों माताओं बहनों का शोषण करने का काम ये तृणमूल कांग्रेस के नेताओं ने किया। मुझे बताओ माताओं बहनों, संदेश खाली में जो हुआ है, करने वालों को जेल में डालना चाहिए या नहीं डालना चाहिए? जोर से बोलो, डालना चाहिए या नहीं डालना चाहिए? ये ममता दीदी कह रही है उनको क्यों जेल में डाला है। ममता दीदी, जिन्होंने माताओं बहनों के साथ अत्याचार किया है वो सभी को जेल में डालने का काम। भाई ये बाहर ढोल बंद कर दो जरा, ये ढोल बंद कराओ जरा, बंद कराओ ढोल। कुछ कार्यकर्ता जाए ढोल बंद कराए। जिन्होंने संदेश खाली में ये अत्याचार किया है वो सबको जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। भाई और बहनों, वर्धमान वालों, मुझे बताओ कि घुसपैठ रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए? जोर से बोलो, घुसपैठियों को रोकना चाहिए या नहीं रोकना चाहिए? ये ममता दीदी रोकेगी क्या? क्यों नहीं रोकेगी? क्योंकि उसकी वोट बैंक है। मगर मैं बताता हूं, आसाम में भाजपा सरकार बनी, आज घुसपैठ बंद हो गई है और वो दिन दूर नहीं है, यहां पर भी भाजपा सरकार बनेगी। मैं आपको गारंटी देता हूं, परिंदा भी पैर नहीं मार पाएगा, परिंदा भी पैर नहीं मार। भाई और बहनों, बंगाल से जो हिंदू शरणार्थी आए हैं, बहुत जैन शरणार्थी आए, उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? जरा जोर से बोलो, मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? ये ममता दीदी सीए का विरोध कर रही है। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, बांग्लादेश से आए हुए हिंदू, बौद्ध, जैन शरणार्थियों को नागरिकता मिले, इसमें आपका क्या तकलीफ है? उनका तकलीफ है उनकी वो घुसपैठिया वोट बैंक नाराज हो जाएगी। मगर मैं कहकर जाता हूं, एक एक शरणार्थी को नागरिकता देने का काम नरेंद्र मोदी सरकार करेगी। भाइयों बहनों, एक एक शरणार्थी। और ममता दीदी, आप नहीं रोक सकती। हमारे यहां वर्धमान जिले में वर्धमान का नया रेलवे स्टेशन बन रहा है। नेशनल हाईवे 19 चौड़ा हो रहा है। 1000 करोड़ से हावड़ा वर्धमान नवी रेलवे लाइन हुई। दुर्गापुर और आसनसोल के रेलवे स्टेशन नए बनाए गए। आवास योजना में 18,000 घर मोदी जी ने भेजा। 7 लाख लोगों को गैस का सिलेंडर दिया। जन धन योजना में हर महीने 5, अन्न योजना में हर महीने 5 किलो चावल नरेंद्र मोदी जी ने दिया। और मित्रों, मैं कहकर जाता हूं, और 3 करोड़ घर जिनके पास घर नहीं है, ऐसे गरीबों का नरेंद्र मोदी जी बनाने वाले हैं। भाइयों बहनों, पूरे देश में विकास हो रहा है। हमारा बंगाल पिछड़ गया है। यहां पर भी 30 सीट मोदी जी को जिता दो, बंगाल को हम देश का नंबर 1 राज्य बनाएंगे, नंबर 1 बनाएंगे। हमारा सोनार बांग्ला का कल्पना अगर कोई साकार कर सकता है तो केवल और केवल नरेंद्र मोदी कर सकते। ये ममता दीदी माटी और मानुष की बात कर आई थी।
और सरकार बन गई मुल्लाओं की, मदरसों की और माफियाओं की सरकार बनी। मां माटी मानुस की सरकार अगर वापिस लाना है तो केवल और केवल नरेंद्र मोदी ला सकते हैं। भाई और बहनों, आने वाले चुनाव में चिलचिलाती धूप है। आज भी 45 डिग्री टेम्परेचर में आप हजारों की संख्या में यहां आए हैं, मगर उस दिन गर्मी की परवाह मत करना। 1 घंटा अपने बंगाल के लिए निकालना, मेरे भाई असीम सरकार को प्रचंड बहुमत के साथ जिताना। मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाना है। मुझे बताओ वर्धमान वालों, कमल के निशान पर बटन दबाओगे क्या? अरे जोर से बोलो, दबाओगे? असीम सरकार को जिताओगे? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाओगे? बंगाल में 30 से ज्यादा कमल खिलाओगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए। सभी माताएं उठाए कृपया। सभी माताएं संदेश खाली का सब लोगों को जेल में भेजना है। उठाइए हाथ, दोनों हाथ उठाइए, मुट्ठी भींचिए और बोलिए भारत माता की जय श्री राम, जय श्री राम, वंदे वंदे। आप सभी का इतनी गर्मी में 45 डिग्री टेम्परेचर में इतने समय से बैठकर असीम सरकार जी को आशीर्वाद देने के लिए बहुत बहुत धन्यवाद, आभार।